হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুমন্ত্র। আমি তোমাদের চিন্ময় স্যার চলে এসেছি একটা রিসেন্ট টপিক নিয়ে। রিসেন্টলি তোমরা জানো পশ্চিমবঙ্গের যে ল অ্যান্ড অর্ডারের যে সিচুয়েশান যা চলছে, শিরোনামে অলরেডি আছে যে পশ্চিমবঙ্গে কি স্টেট এমার্জেন্সি জারি হবে, তাহলে কি রাষ্ট্রপতি শাসন পশ্চিমবঙ্গে জারি হবে। তো আমরা জানবো যে রাষ্ট্রপতি শাসন বা স্টেট এমার্জেন্সি যেটাকে আমরা বলি সেটা কিভাবে জারি করা যায়, তার প্রসিডিওর কি, সেই রিলেটেড কি কি হতে পারে। আমরা আজকের এই ভিডিওতে আমরা সমস্ত কিছু জানবো, বা জারি হলে কত সময়ের জন্য জারি হতে পারে, কে ডিসিশনটা নেবে ফাইনালি, এই সমস্ত কিছু আমরা জানবো এই ভিডিওতে। রিসেন্টলি তোমরা জানো যে আমাদের পশ্চিমবঙ্গে ওমেন সেফটিকে নিয়ে যে ল অ্যান্ড অর্ডারের একটা ডিসব্যালেন্স আমরা দেখতে পাচ্ছি। রিসেন্টলি যা ঘটনাগুলো ঘটলো, যে পৈশাচিক যে নিন্দনীয় যে ঘটনা ঘটেছে, তার উপর ভিত্তি করে দেশব্যাপী অলরেডি তোমরা জানো যে পশ্চিমবঙ্গ অলরেডি শিরোনামে রয়েছে। ঠিক আছে, রিসেন্টলি আমরা দেখতে পাবো আমাদের রাষ্ট্রপতি তিনি কিন্তু তিনি বললেন কি যে এনাফ ইজ এনাফ, তোমরা অলরেডি জানো। প্লাস বিভিন্ন পত্রপত্রিকাতে আমরা দেখতে পাচ্ছি কি যে রাজ্যের বিরোধী দল থেকে শুরু করে বা রাজ্যের সমস্ত স্তরের মানুষ কেউ কেউ চাইছে কি যে রাজ্যে যাতে রাজ্য এমার্জেন্সি জারি হয়, বা স্টেট এমার্জেন্সি যাতে জারি হয়। ঠিক আছে, তো চলো যে স্টেট এমার্জেন্সি কখন জারি করা যায়। আচ্ছা, প্রথমত বলি এই যে এমার্জেন্সি প্রভিশন যেটা, এটা ভারতের সংবিধানের পার্ট 18-এ আছে। ওকে, ভারতের সংবিধানের পার্ট 18-এ রয়েছে। ওকে, আর্টিকেল 352 থেকে শুরু করে আর্টিকেল 360 পর্যন্ত এখানে 3 রকম টাইপের এমার্জেন্সির কথা বলা হয়েছে। একটা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি, ওকে, জাতীয় জরুরি অবস্থা যাকে আমরা বলি। একটা হচ্ছে স্টেট এমার্জেন্সি, ওকে, বা রাষ্ট্রপতি শাসন। আর একটা হয় ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। ওকে, তো এইটা রয়েছে আর্টিকেল 352-তে। স্টেট এমার্জেন্সি মানে রাজ্য জরুরি অবস্থা যেটা, এটা রয়েছে আর্টিকেল 356-তে। এবং ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি বা আর্থিক জরুরি অবস্থা, এটা রয়েছে আর্টিকেল 360-এ। আচ্ছা, এবারে আসো যে আমাদের রাজ্যের যে কন্ডিশন চলছে, বা যখন ল অ্যান্ড অর্ডার রিলেটেড যখন ভায়োলেশন হয়, সেই রিলেটেড কোন এমার্জেন্সিটা জারি হয়। স্বাভাবিক, আমি অলরেডি তোমাদেরকে বলে নিয়েছি। আচ্ছা, আর্টিকেল 355 কি বলে? Article 355 imposes a duty on the center to ensure the state government of every state is carried on in accordance with the provisions of the constitution। তাহলে কি বলেছে? বলছে এটা ইউনিয়নের ডিউটি। ভালো করে প্রত্যেকটা জিনিস মন দিয়ে দিয়ে শুনবে, তাহলে আমরা জিনিসটাকে ক্লিয়ার কাট ভাবে বুঝতে পারবো কার হাতে পাওয়ার রয়েছে, কিভাবে কি করা যায়। বলছে কি আর্টিকেল 355 এটা বলে যে ইট ইজ দ্য ডিউটি। কার ডিউটি? না সেন্টারের ডিউটি। কি ডিউটি? না এটা এনশিওর করা যে প্রত্যেকটা রাজ্য যেন সাংবিধানিকভাবে যেন চলে। এটা দেখার ডিউটি কার? না এটা দেখার ডিউটি হচ্ছে কেন্দ্রের। তো বুঝতে পারছো কেন কেন্দ্রীয় সরকার এখানে পিকচারে আসছে। নেক্সট কি বলে? বলছে ইট ইজ দিস ডিউটি, বলছে এটাই হচ্ছে সেই ডিউটি কি ইন দ্য প্রেফারেন্স অফ হুইচ দ্য সেন্টার টেক্স ওভার the government of a state under article 356 in case of failure of constitutional machinery in a state। তাহলে কি বলছে? তাহলে প্রথমে 355-তে এটা বলেছে যে সেন্টারের ডিউটি যে রাজ্যগুলো যেন অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন সাংবিধানিক যেন চলে, হ্যাঁ, সাংবিধানিকভাবে যেন চলে। এবং বলেছে যদি কোনো রাজ্য, ঠিক আছে, যদি সাংবিধানিকভাবে না চলে তাহলে কি করতে পারে? না সেন্টার সেখানকার কি শাসন ক্ষমতাটা নিয়ে নিতে পারে। ওকে, আর্টিকেল 356 রয়েছে। এবং এইটাকে পপুলারলি কি নামে ডাকা হয়? যেহেতু সেন্টার নিয়ে নেয় এবং সেন্টারের হয়ে কি করে রাষ্ট্রপতি, তখন কি করে না দেখভাল করে এখানকার অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে চলবে না চলবে, সমস্ত কিছু রাষ্ট্রপতি দেখে। এই কারণে এটাকে তখন বলা হয় কি প্রেসিডেন্ট রুল বা রাষ্ট্রপতি শাসন। ঠিক আছে, আমাদের সংবিধানে কোথাও স্টেট এমার্জেন্সি বলে কোনো কথা বলা নেই। ঠিক আছে, প্রেসিডেন্ট রুল বলেও কোনো কথা বলা নেই আমাদের সংবিধানে। না তো স্টেট এমার্জেন্সি বলে এই ওয়ার্ড ইউজ করা হয়েছে, না তো প্রেসিডেন্ট রুল বলে কোনো ওয়ার্ড মানে আমাদের সংবিধানে আছে। যেটা রয়েছে সেটা হচ্ছে ব্রেকডাউন অফ কনস্টিটিউশনাল মেশিনারি অফ এ স্টেট বা ফেলিওর অফ কনস্টিটিউশনাল মেশিনারি অফ এ স্টেট। কোনো একটা রাজ্যের যদি কনস্টিটিউশনাল মেশিনারি যদি ব্রেকডাউন হয়, যদি ফেল করে, তাহলে আমরা এমার্জেন্সি জারি করতে পারবো, যেটাকে পপুলারলি আমরা মানে স্টেট এমার্জেন্সি বা প্রেসিডেন্ট রুল বা রাষ্ট্রপতি শাসন হিসাবে তাকে আমরা জানি। ঠিক আছে, কোন গ্রাউন্ডে আমরা ইম্পোজ করব? তাহলে আমরা দেখতে পাবো যে পশ্চিমবঙ্গে যে এখন সিচুয়েশনটা কি, সেই সিচুয়েশনে এই সিচুয়েশনে কি রাষ্ট্রপতি শাসন জারি করার মতো সিচুয়েশন আছে কি নেই দেখবো যে সংবিধান কি বলেছে। দেখি বলেছে কি বলছে, প্রোক্লেমড আন্ডার আর্টিকেল 356 অন 2 গ্রাউন্ডস।
দুটো কারণে, দুটো গ্রাউন্ডে এটা জারি হতে পারে। কি বলে, কি কি গ্রাউন্ডে? না, আর্টিকেল 356 এম্পাওয়ার দ্য প্রেসিডেন্ট টু ইস্যু আ প্রোক্লেমেশন ইফ হি ইজ স্যাটিসফাইড দ্যাট আ সিচুয়েশন হ্যাজ অ্যারাইজেন ইন হুইচ দ্য গভর্নমেন্ট অফ এ স্টেট ক্যান নট বি ক্যারিড অন ইন অ্যাকর্ডিংস উইথ দ্য প্রভিশনস অফ দ্য কনস্টিটিউশন। তাহলে বলছে যদি কোনো একটা রাজ্য যদি দেখা যায় যে প্রেসিডেন্ট স্যাটিসফাই হচ্ছে যে ওই পার্টিকুলার রাজ্য সাংবিধানিকভাবে চলছে না, ওকে, তাহলে সেক্ষেত্রে হতে পারে। এছাড়াও আর একটা কারণে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে, সেইটার জন্য একটা আলাদা প্রভিশন রয়েছে ভারতের সংবিধানে, এমার্জেন্সি প্রভিশনের বাইরে গিয়ে, ওকে, সেটা রয়েছে আর্টিকেল 365-এ। আর্টিকেল 365 এটা বলে যে কেন্দ্র সরকার যদি কোনো রকম কোনো ডিরেকশন দেয় রাজ্যগুলোকে, রাজ্যগুলো যদি সেই ডিরেকশন যদি ফলো না করে তাহলেও কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি করা যায়। কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে সিচুয়েশনটা যেটা, সেটা প্রথম প্রভিশনে যাবে। যে এবারে কথা হচ্ছে যে এখানে কি বলা আছে, যে যদি প্রেসিডেন্ট স্যাটিসফাইড হয়, ওকে, তাহলে যে স্যাটিসফাইড যে হওয়ার কথা বলছে, প্রেসিডেন্টকে জানাবে কে যে আমাদের পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডার আদৌ ইন অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন চলছে কি চলছে না, এটা প্রেসিডেন্টকে জানাবে কে, তারপরে তো প্রেসিডেন্ট স্যাটিসফাইড হবে। এটা জানতে পারে প্রেসিডেন্ট দুরকম ভাবে। একটা প্রেসিডেন্টকে জানাতে পারে গভর্নর। রিসেন্টলি আমরা দেখতে পাবো আমাদের রাজ্যের যিনি গভর্নর তিনি দিল্লি গেছেন, এই নিয়ে রিসেন্টলি এখন মানে পরিস্থিতি একটুখানি উত্তপ্ত আছে যে তাহলে কি রাজ্যে কি তাহলে রাষ্ট্রপতি শাসন জারি হচ্ছে, রাইট? এছাড়াও আর একটা সোর্স হতে পারে অর আদারওয়াইজ, অন্য যে কোনো সোর্স থেকে, বোঝা গেল, গভর্নর যদি নাও জানায়, অন্য যে কোনো সোর্স থেকে প্রেসিডেন্ট যদি স্যাটিসফাইড হয় যে হ্যাঁ পশ্চিমবঙ্গের কারেন্ট যা সিচুয়েশন সত্যি অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন চলছে না, তাহলেও কিন্তু প্রেসিডেন্ট কি করতে পারে, রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে। এবারে কথা হচ্ছে এই যে স্যাটিসফাইড কার, প্রেসিডেন্টের, এটাকে অ্যাবসলিউট, মানে তিনি চাইলে, মানে তার পার্সোনাল স্যাটিসফ্যাকশনটা কি এখানে ইম্পর্টেন্ট না বাবা। তিনি চাইলে যেমন প্রেসিডেন্ট রুল জারি করে দিতে পারেন, তেমনি রাজ্য সরকার চাইলেও কি করতে পারে না এর বিরুদ্ধে কোর্টে মুভ করতে পারে, কারণ তার যে স্যাটিসফ্যাকশনটা সেটা কিন্তু জুডিশিয়াল রিভিউর আওতায় আসে। মানে যদি ধরে নাও আজকে যদি প্রেসিডেন্ট রুল যদি আমাদের পশ্চিমবঙ্গে জারি করে দেওয়া হয়, বোঝা গেল, তাহলে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের শাসক দল যেটা আছে, যে মানে যে দল আছে, চাইলে কি করতে পারে না, চাইলে সুপ্রিম কোর্টে মুভ করতে পারে যে এই স্যাটিসফ্যাকশন যে প্রেসিডেন্ট জারি করলো যে কিভাবে জারি করেছে, বোঝা গেল, এবং সেটা কিন্তু জুডিশিয়াল রিভিউর আওতায় আসে, এবং সুপ্রিম কোর্ট যদি সেক্ষেত্রে নাল অ্যান্ড ভ্যালিড ডিক্লেয়ার করে দেয় তাহলে বুঝতে পারছো সেটা কিন্তু রিস্টোর হয়ে যাবে পুনরায়। ক্লিয়ার, বোঝা গেল কি বললাম? আচ্ছা, এবার একটা কথা হচ্ছে এই যে স্যাটিসফ্যাকশনের কথা, প্রেসিডেন্টের স্যাটিসফ্যাকশন প্রেসিডেন্ট তো জারি করে দেয়, এবারে জারি হওয়ার পর এটাকে অ্যাপ্রুভ করতে হবে। কি করতে হবে? স্বাভাবিকভাবে প্রেসিডেন্ট চাইলো যে এটাকে আমি করব, তো জারি করে দিল যে আজ থেকে ওয়েস্ট বেঙ্গলের প্রেসিডেন্ট রুল জারি হলো, ধরে নাও, ঠিক আছে? তাহলে সেটাকে অ্যাপ্রুভ করতে হবে। কোথা থেকে অ্যাপ্রুভ করতে হবে না, পার্লামেন্ট থেকে অ্যাপ্রুভ করতে হবে। প্রেসিডেন্ট চাইলে এমার্জেন্সি ডিক্লেয়ার করে দিতে পারে পার্লামেন্ট থেকে 2 মাসের মধ্যে, বোঝা গেল, পার্লামেন্টের দুটো হাউস থেকে, লোকসভা হোক এবং লোকসভা এবং রাজ্যসভা দুটো হাউস থেকে সিম্পল মেজরিটিতে এটাকে পাস করাতে হবে 2 মাসের মধ্যে। বোঝা গেল কি বললাম? 2 মাসের মধ্যে পাস করানোর পরে এই যে প্রেসিডেন্ট রুলটা জারি করে দিল, এটা অ্যাট এ টাইম, ওকে, অ্যাট এ টাইম 6 মাস জারি থাকবে। মানে যেদিন থেকে অ্যাপ্রুভ হবে সেদিন থেকে 6 মাস জারি থাকবে, বোঝা গেল? এরপরে আবার 6 মাস জারি থাকবে। ক্লিয়ার? তো এরকম করে করে 3 বছর পর্যন্ত জারি করা যায়। ওকে, বোঝা গেল কি বললাম? আপ টু ম্যাক্সিমাম 3 বছর পর্যন্ত রাজ্য জরুরি অবস্থা জারি করা যায়। কিন্তু এখানে একটা শর্ত রয়েছে। কি শর্ত রয়েছে না, 1 বছর পরে, বোঝা গেল, প্রথম দুটো টার্ম ঠিক আছে, ইটস ওকে, কিন্তু দুটো টার্ম কমপ্লিট হয়ে যাওয়ার পরে সেক্ষেত্রে দেখতে হবে কি না, ইলেকশন কমিশন যদি রিপোর্ট দেয়, ইলেকশন কমিশন যদি রিপোর্ট দেখে, তো ইলেকশন কমিশনের ভূমিকা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ইলেকশন কমিশন যদি রিপোর্ট দেয় হ্যাঁ যে ওই রাজ্যের অবস্থা সত্যি এখন ভোট করানোর মতো কন্ডিশন নেই, কন্ডিশন খুব খারাপ রয়েছে, বোঝা গেল, একমাত্র এরকম কন্ডিশন যদি সেখানে যদি স্টেট লেজিসলেচার যদি ডিজলভ করে, তো আদারওয়াইজ না, বোঝা গেল। ইলেকশন কমিশনের রিপোর্ট যদি দেয় যে হ্যাঁ সত্যি সত্যি সেখানে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি ডিজলভ করে গেছে, ধরো না যদি ডিজলভ করে, আমি এটা বলিনি যে মানে যদি স্টেট এমার্জেন্সি জারি হয় তাহলে রাজ্য বিধানসভা ভেঙে যাবে, তা কিন্তু নয়, আমি আসছি বলে দেবো, আমি অসুবিধা নেই। তো
তো তখন যদি ভেঙে যায় তাহলে সেক্ষেত্রে ইলেকশন কমিশন রিপোর্ট দিলে তাহলে কিন্তু এটাকে এক্সটেন্ড করা যাবে, আদারওয়াইজ কিন্তু করা যাবে না। ওকে, এবং বেসিক্যালি কি বলতো, জেনারেলি হয় কি যে বেশিরভাগ ক্ষেত্রে ডক্টর বি.আর. আম্বেদকর আমরা জানি, তো তিনি যখন আমাদের কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে যখন এমার্জেন্সি প্রভিশন নিয়ে যখন ডিবেট হয়েছিল, তো সেখানে তিনি বলেছিলেন কি যে এমার্জেন্সিটার ইউজ আমরা সব থেকে কম করব সেটা হচ্ছে স্টেট এমার্জেন্সি। কেন না, আমরা দেখতে পাবো যে আমরা ফেডারেল স্ট্রাকচার বিশ্বাস করি। তোমরা মাঝে মাঝে শুনতে পাবে যে আমাদের নিউজ পেপারে আসে, আমাদের মুখ্যমন্ত্রী বারে বারে তিনি বলেন যে ফেডারেশনের ফেডারেশন বিঘ্নিত হচ্ছে বা যুক্তরাষ্ট্রীয় কাঠামো এখানে ব্যাঘাত ঘটছে। এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোটা কি, আমি সেপারেট একটা ভিডিওতে তোমাদেরকে বুঝিয়ে দেবো যে হোয়াট ইজ ফেডারেল স্ট্রাকচার। ছোট করে আমরা এখানে বুঝি যে আমরা দেখতে পাবো কি যে যখন এমার্জেন্সি জারি হয় তখন এই ফেডারেল স্ট্রাকচারে কিন্তু কি এফেক্ট পড়ে। জেনারেলি কি হয় না, কেন্দ্র সরকার কেন্দ্র সরকারের মতো চলবে, রাজ্য সরকার রাজ্য সরকারের মতো চলবে। এক্ষেত্রে হয় কি, যখন এমার্জেন্সি জারি হয় তখন রাজ্য কিন্তু কেন্দ্রীয় সরকারের অঙ্গুলি হেলনে তখন চলবে, স্বাভাবিক জিনিস। বোঝা গেল? ঠিক ভুল পরের কথা, চলবে যেটা প্রসিডিউর। এতে কি হবে, স্বাভাবিকভাবে এটাও ঠিক কথা যে ফেডারেল স্ট্রাকচার যেটা আছে সেই ফেডারেল স্ট্রাকচারের এখানে বিঘ্নিত ঘটবে। যেই কারণে ডক্টর বি.আর. আম্বেদকর বলেছিল যে এই এমার্জেন্সিটা একদম লাস্ট স্টেজে না গেলে কোনো একটা রাজ্যের ম্যাল অ্যাডমিনিস্ট্রেশন একদম ব্রেকডাউন অফ কনস্টিটিউশন মেশিনারি একদম যতক্ষণ না পর্যন্ত দেওয়ালে পিঠ ঠেকছে, এইরকম কন্ডিশন ছাড়া স্টেট এমার্জেন্সিকে ইউজ করতে তিনি মানাই করেছিলেন, মানে এটা তার চিন্তা ভাবনা ছিল। কিন্তু আমরা দেখতে পাবো আফটার ইন্ডিপেন্ডেন্স সব থেকে বেশি পরিমাণে যে এমার্জেন্সিটা জারি হয়েছে আজ পর্যন্ত মোর দেন 100 টাইমস, সেটা হচ্ছে এই স্টেট এমার্জেন্সি। এবার দেখা যায় কি, বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় হয় কি রাজনৈতিক প্রতিহিংসাগত কারণে অনেক সময় হয়েছে যে কেন্দ্র রাজ্যের উপরে জরুরি অবস্থা জারি করেছে। এই কারণে আমরা নানান সময় এই রিলেটেড একাধিক কেসও আমরা দেখতে পাবো। বোঝা গেল কি বললাম? তো তাই বললাম যে বিষয়টা যতটা সহজ বলে মনে হয় বিষয়টা কিন্তু ততটা সহজ নয়, কারণ এর সঙ্গে একাধিক জিনিস জড়িত থাকে। ওকে, তাহলে কি বলছে, ইফ দ্য প্রোক্লেমেশন অফ প্রেসিডেন্টস রুল ইজ ইস্যুড অ্যাট এ টাইম হোয়েন দ্য লোকসভা হ্যাজ বিন ডিজলভ, যদি এরকম হয় যে স্টেট এমার্জেন্সি ডিক্লেয়ার করে দিয়েছে কে, প্রেসিডেন্ট। এখানেও একটা কথা মাথায় রাখতে হবে যে প্রেসিডেন্ট ডিক্লেয়ার করে দিয়েছে স্টেট এমার্জেন্সি। এবারে বলেছি পার্লামেন্টারি অ্যাপ্রুভাল, কি বললাম 2 মাসের মধ্যে পাস করাতে হবে। সাংবিধানিক প্রভিশন কি বলে জানো, বলে এটা যে এই 2 মাসটা যদি ধরো এরকম হয়ে যায় যে এই 2 মাসের মধ্যে লোকসভা যদি ডিজলভ করে যায়, বলছে তাহলেও স্টেট এমার্জেন্সি জারি করা যাবে। কিভাবে বলছে, দেখো রাজ্যসভা হচ্ছে একটা পার্মানেন্ট হাউস, একটা স্থায়ী কক্ষ। তখন প্রেসিডেন্ট কি করবে না, রাজ্যসভা থেকে বিলটা পাস করে নিজের কাছে রেখে দেবে। পরে যেদিন লোকসভা প্রথম মিট করবে ওই 2 মাসটা ওই প্রথম মিট থেকে তখন কাউন্ট হবে। বোঝা গেল কি বললাম? তাই সত্যি সত্যি প্রেসিডেন্ট যদি মনে করে যে স্টেট এমার্জেন্সি জারি করবে, সেটা লোকসভা সেশনে থাকুক বা নাই বা থাকুক, চাইলে কিন্তু প্রেসিডেন্ট এটা করতে পারে। ওকে, আচ্ছা এবার আরেকটা কথা বলে দিই, যেখানে পলিটিক্যাল এই জিনিসটা বলা হয় কেন প্রেসিডেন্টের ডিক্লারেশনের সাথে, কারণ দেখা যায় যে প্রেসিডেন্ট চাইলেই তিনি ডিক্লেয়ার করতে পারেন না, কারণ যতক্ষণ না পর্যন্ত প্রেসিডেন্টকে কাউন্সিল অফ মিনিস্টার হেডেড বাই প্রাইম মিনিস্টার তাকে যতক্ষণ না পর্যন্ত পরামর্শ দেয় ততক্ষণ পর্যন্ত তিনি এই কাজটি করতে পারবেন না। তার কারণ তোমরা জানো যে প্রেসিডেন্ট যে কাজকর্মগুলো করে সেটা কিন্তু রিয়েল এক্সিকিউটিভ মানে প্রাইম মিনিস্টার এবং কাউন্সিল অফ মিনিস্টার যারা আছেন তাদের মতামতে কিন্তু তিনি চলেন, তিনি নিজের থেকে কিছু করতে পারেন না। ওকে, আচ্ছা বেশ, এবার আসো কনসিকুয়েন্সেস অফ প্রেসিডেন্টস রুল, মানে রাজ্যে যদি রাষ্ট্রপতি শাসন জারি হয়, পশ্চিমবঙ্গ হোক যে কোনো রাজ্য, যদি আমাদের রাজ্যে যদি রাষ্ট্রপতি শাসন জারি হয় তাহলে আমাদের রাজ্যে কি কি পরিবর্তন ঘটবে সেগুলো আমরা একটুখানি দেখে নেব। ওকে, প্রথমত প্রেসিডেন্ট কি করবে, ক্যান টেক আপ দ্য ফাংশনস অফ দ্য স্টেট গভর্নমেন্ট অ্যান্ড পাওয়ার ভেস্টেড ইন দ্য গভর্নর অর এনি আদার এক্সিকিউটিভ অথরিটি ইন দ্য স্টেট। তাহলে কি বলেছে, বলছে প্রেসিডেন্ট তখন রাজ্যের যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে সমস্ত কাজকর্ম যা চলছে প্রেসিডেন্ট নিজের হাতে নিয়ে নেবে, তখন প্রেসিডেন্টের হয়ে গভর্নর বা অন্য কোনো তার দ্বারা নিযুক্ত কোনো ব্যক্তি, প্রেসিডেন্টের দ্বারা নিযুক্ত কোনো ব্যক্তি কাজকর্ম তখন দেখভাল করবে। কি বলছে, ক্যান ডিক্লেয়ার দ্যাট পাওয়ার অফ দ্য স্টেট লেজিসলেচার আর টু বি এক্সারসাইজড বাই পার্লামেন্ট, মানে সোজা কথা যে স্টেট লেজিসলেচার যেই সমস্ত কাজকর্মগুলো করতো সেটা তখন পার্লামেন্ট করবে অন বিহাফ অফ পশ্চিমবঙ্গ। বোঝা গেল? নেক্সট কি বলছে, ক্যান টেক অল আদার নেসেসারি স্টেপস ইনক্লুডিং দ্য সাসপেনশন অফ দ্য
constitutional provision relating to any body or authority in the state। তো সিম্পল জিনিস যে স্টেটের সঙ্গে রিলেটেড যে কোনো বডিকে তখন কি করতে পারে, সাসপেন্ড করতে পারে, কে পার্লামেন্ট করতে পারে চাইলে। ওকে, আচ্ছা আর কি করতে পারে না, জুডিশিয়াল রিভিউর কথা তোমাদেরকে আমি বললাম যে এমনটা নয় যে প্রেসিডেন্ট চাইলেই ডিক্লেয়ার করলেই সেটা থাকবে, এমনটা নয়, সেটা কিন্তু জুডিশিয়াল রিভিউর আওতায় কিন্তু আসে। ওকে, ইন্দিরা গান্ধী একটা সময় করেছিল, আমাদের ফর্মার প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী, যে যখন যদি প্রেসিডেন্ট যে কোনো এমার্জেন্সি যদি ডিক্লেয়ার করে তাহলে সেটা জুডিশিয়াল রিভিউর আওতায় আসবে না, এটা এক সময় বলেছিল। ওকে, কিন্তু পরবর্তীকালে মিনার্ভা মিলস কেস হয়, তোমরা জানো, আমি বলে রাখছি তোমাদেরকে, 1980 সালে সেখানে বলা হয় যে না, এই ডিক্লারেশন অফ এমার্জেন্সি অর অর্ডিন্যান্স মেড বাই প্রেসিডেন্ট অর গভর্নর সেটা জুডিশিয়াল রিভিউর আওতায় কিন্তু আসবে। তো স্বাভাবিক, তো প্রেসিডেন্ট ডিক্লেয়ার করলেই যে সেটা বৈধতা পাবে এমনটা নয়, সেটা কিন্তু জুডিশিয়াল রিভিউর আওতায় আসবে। মানে রাজ্য সরকার চাইলে কিন্তু এই যে তার যে এই ডিসিশন তার এগেনস্টে কিন্তু কোর্টে চ্যালেঞ্জ করতে পারে। ওকে, আচ্ছা নেক্সট কি বলছে না, এফেক্টস অফ প্রেসিডেন্ট রুল অন স্টেট এক্সিকিউটিভ। তাহলে স্টেট এক্সিকিউটিভের উপর কি কি এফেক্ট পড়ে আমরা দেখিনি, স্টেট লেজিসলেচারে কি হবে আমরা দেখে নিয়েছি। ঠিক আছে, স্টেট লেজিসলেচার তখন চাইলে সাসপেন্ড করে দিতে পারে গভর্নর। ওকে, when the president rule is imposed in the state, the president dismiss the state council of ministers headed by chief minister। তাহলে কি বলেছে, ডিসমিস বলেছে। কি বলেছে না, স্টেট এক্সিকিউটিভের হেডকে, অ্যাকচুয়ালি হেডকে আমাদের চিফ মিনিস্টার এবং তার কাউন্সিল অফ মিনিস্টার, তাই না, আর আদার যে সমস্ত মিনিস্টার যারা আছেন তাদেরকে কি করতে পারে না, তাদেরকে যেটা করবে ডিসমিস করতে পারে। বোঝা গেল, তাদের আর কাজকর্ম রইল না, ফাংশন করতে পারবে না। ঠিক আছে, the state governor on behalf of the president carries on the state administration with the help of the chief secretary of the state or the advisors appointed by the president। তাহলে কি বলছে না, তখন অন বিহাফ অফ সেন্টার কাজ কে করবে, অন প্রেসিডেন্টের হয়ে কাজ কে করবে, গভর্নর করবে, এবং গভর্নরের তখন চিফ সেক্রেটারি, আমাদের এখন যিনি চিফ সেক্রেটারি আছেন তার তো টেনিওর কালকে শেষ হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখা যাক তার যে পুনরায় 3 মাসের এক্সটেনশনের জন্য অ্যাপিল করা হয়েছে কেন্দ্রের কাছে, তো কেন্দ্র এখনো পর্যন্ত কোনো জবাব দেয়নি, কি বলে দেখা যাক। যদি থাকেন তো যিনি আছেন এখন আমাদের চিফ সেক্রেটারি, তার টেনিওর আরো 3 মাসের জন্য হয় বা বাড়তে পারে, বা নতুন একজন চিফ সেক্রেটারি যিনি আসবেন, যদি আমাদের যদি স্টেট এমার্জেন্সি যদি জারি হয়, তাহলে সেক্ষেত্রে এই চিফ সেক্রেটারিকে সঙ্গে নিয়ে গভর্নর কি করবে, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন কি করবে, পরিচালনা করবে। ইনফ্যাক্ট দিস ইজ দ্য রিজন ওয়াই আ প্রোক্লেমেশন আন্ডার আর্টিকেল 356 ইজ পপুলারলি নোন এজ দ্য ইম্পোজিশন অফ প্রেসিডেন্ট রুল ইন এ স্টেট। এই কারণে যেহেতু স্টেট অ্যাডমিনিস্ট্রেশনটা দেখভাল করে গে স্বাভাবিকভাবে প্রেসিডেন্টের দ্বারা নিযুক্ত ব্যক্তি সবাই প্রেসিডেন্টের হাতে চলে আসে, এই কারণে এটাকে আমরা কি বলে ডাকি, প্রেসিডেন্ট রুল বা রাষ্ট্রপতি শাসন বলে ডাকি। ওকে, স্টেট লেজিসলেচারের উপরে কি কি এফেক্ট পড়তে পারে, দ্য প্রেসিডেন্ট আইদার সাসপেন্ড অর ডিজলভস দ্য স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তাহলে কি বলেছে, অর বলেছে একটা কথা। তাহলে প্রেসিডেন্ট চাইলে সাসপেন্ড করতে পারে। সাসপেন্ড মানে কি না, তারা এখন কোনো কাজকর্ম করবে না, যখন এমার্জেন্সি হতে যাবে তারা পুনরায় আবার যেমন ছিল তেমন পজিশনে চলে আসবে। ডিজলভ মানে ভেঙে দেওয়া, তার মানে সেখানে আবার ইলেকশন হবে। ঠিক আছে, আর কি বলেছে, দ্য পার্লামেন্ট পাসেস দ্য স্টেট লেজিসলেটিভ বিলস অ্যান্ড স্টেট বাজেট। স্বাভাবিক, তো স্টেটের লেজিসলেটিভ কাজকর্ম যা হয়ে যাবে, লেজিসলেটিভ সমস্ত কাজকর্ম কার হাতে চলে যাবে, তো পার্লামেন্টের হাতে চলে যাবে। তাই রাজ্য রিলেটেড যে কোনো বিল পাস করবে কে না, তখন পার্লামেন্ট পাস করবে। দ্য প্রেসিডেন্ট ক্যান প্রোমালগেট অর্ডিন্যান্সেস ফর দ্য স্টেট হোয়েন দ্য পার্লামেন্ট ইজ নট ইন সেশন। জেনারেলি হয় কি, অর্ডিন্যান্স কাকে বলে না, রাজ্যে যদি এমন কোনো পরিস্থিতি তৈরি হয় যখন রাজ্যের বিধানসভা সেশনে নেই, এরকম সময় কোন একটা লেজিসলেটিভ আইনগত কোনো পদক্ষেপ নিতে হবে, তো কে করে, আইন কে বানায়, রাজ্যের ক্ষেত্রে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন বানায় রাজ্য সরকার, মানে লেজিসলেটিভ অ্যাসেম্বলি। ঠিক আছে, রাজ্য বিধানসভা বানায়, কারণ আমাদের বিধান পরিষদ তো নেই। এবার যদি এরকম হয় যে রাজ্য বিধান পরিষদ তো নেই, স্বাভাবিকভাবে যদি তাকে ডিজলভ করে দেওয়া হয় বা সাসপেন্ড যদি করে দেওয়া হয়, তো ল তো বানাতে পারছে না। তা তখন এরকম কোনো পরিস্থিতি যদি তৈরি হয় যে অর্ডিন্যান্স বানাতে হবে, তাহলে জেনারেলি রাজ্যের ক্ষেত্রে অর্ডিন্যান্স বানায় কে, গভর্নর বানায়, আর্টিকেল 213-তে আছে। কিন্তু তখন আমাদের রাজ্যের ক্ষেত্রে তখন অর্ডিন্যান্স বানাবে কে, প্রেসিডেন্ট বানাবে। বোঝা গেল।
when the state legislature is dissolved or suspended, যদি স্টেট লেজিসলেচার ডিজলভ হোক বা সাসপেন্ড হোক, কি হবে? দ্য পার্লামেন্ট ক্যান ডেলিগেট দ্য পাওয়ার টু মেক লজ ফর দ্য স্টেট টু দ্য প্রেসিডেন্ট অর এনি আদার অথরিটি স্পেসিফাইড বাই হিম ইন দিস রিগার্ড। তাহলে কি বলেছে না, তখন পার্লামেন্ট এই পাওয়ারটা ডেলিগেট করে দেবে কাকে? প্রেসিডেন্টকে করে দেবে। তাই প্রেসিডেন্ট শাসন করে বলেই আমরা তাকে প্রেসিডেন্ট রুল বলি। ওকে, দ্য প্রেসিডেন্ট বা প্রেসিডেন্টের দ্বারা নিযুক্ত কোনো ব্যক্তি, ঠিক আছে, তাই বলা আছে। The parliament or in cases of delegation, the president or any other specified authority can make laws conferring powers and imposing duties on the center or its officers and authorities। তো বুঝতে পারছো তো, স্বাভাবিক এই সমস্ত বিষয়ে ল বানাবে কে? বা সে পার্লামেন্ট হোক বা ইন কেস অফ ডেলিগেশন দ্য প্রেসিডেন্ট অর এনি আদার স্পেসিফাইড অথরিটি ক্যান মেক লজ, রাইট। তো আমাদের রাজ্যগুলো, তো আমাদের রাজ্যে তখন বা কেন্দ্রীয় সরকারের যে সমস্ত অফিসার যারা আছে, ঠিক আছে, তাই বলে দেখো ইম্পোজিং ডিউটিস অন দ্য সেন্টার অর ইটস অফিসার্স অ্যান্ড অথরিটিস। এবারে স্টেট এমার্জেন্সি যখন জারি হয়, সেই সময় যে লগুলো যে বানায়, সে পার্লামেন্ট হোক প্রেসিডেন্ট হোক যা বানায়, তো সেটা স্টেট এমার্জেন্সি উঠে যাওয়ার পরেও কিন্তু সেটা জারি থাকে, ঠিক আছে, সেটা কিন্তু জারি থাকে। কিন্তু পরবর্তীকালে যদি পরে মনে করে যে ওই লটাকে রিপিল করতে হবে বা তুলে দিতে হবে, স্টেট লেজিসলেচার পরবর্তীকালে সেই লটাকে কি করতে পারে? চাইলে সেটাকে তুলেও দিতে পারে, ঠিক আছে। এবার নেক্সট কি বলছে দেখো, এফেক্টস অফ প্রেসিডেন্ট রুল অন স্টেট জুডিশিয়ারি। দেখো একটা কথা বলি, জুডিশিয়ারির উপরে কিন্তু প্রেসিডেন্ট রুলের কোনো এফেক্ট হয় না। মানে হাইকোর্ট যেমন ফাংশন করছিল, হাইকোর্ট ঠিক তেমনি ফাংশন করবে, তার উপরে কোনো রকম কোনো রেস্ট্রিকশন নেই। মানে জুডিশিয়ারির উপর কোনো রকম কোনো এফেক্ট করবে না, ঠিক আছে। আর কার উপর কোনো এফেক্ট পড়বে না? তোমার আমার স্বাধীনতার উপর। ওকে, যে আমাদের যে মৌলিক অধিকার যেগুলো আছে, সেই মৌলিক অধিকারের কিন্তু কোনো চেঞ্জেস হবে না। আমাদের যেমন রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন আছে না, আছে কিনা জানি না, মানে যেটা আর্টিকেল 19 ক্লজ 1 সাব ক্লজ এ তে যেটা আছে, ওকে, ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, এই সমস্ত রাইটের মতো এই রাইটটাও থাকবে। মানে তুমি আমি যদি আমরা যদি চারিদিকে যে সমস্ত এখন যে ক্রাইসিস চলছে সে রিলেটেড যদি প্রতিবাদ জানাতে চাই, অবশ্যই আমরা প্রতিবাদ জানাতে পারবো, কারণ আমাদের ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন কিন্তু অ্যাভেলেবেল তখনও পর্যন্ত থাকবে, ঠিক আছে। তো আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি যে স্টেট এমার্জেন্সি কিভাবে জারি হয়, কে জারি করতে পারে, কতদিন পর্যন্ত জারি থাকতে পারে, তার সমস্ত প্রোটোকল সাংবিধানিক ব্যাপার আমি তোমাদেরকে জানালাম। পরবর্তীকালে যদি মনে হয় যে স্টেট এমার্জেন্সি তুলে নেওয়া হবে, প্রেসিডেন্ট চাইলে যে কোনো সময় এটাকে চাইলে তুলেও নিতে পারে, ঠিক আছে। বর্তমান পরিস্থিতিতে তোমাদের কি মনে হয় জানিও, যে পশ্চিমবঙ্গে কি সত্যি স্টেট এমার্জেন্সি জারি করার মতো কি অবস্থা আছে? তোমাদের মতামত জানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করো। ভালো লাগলে তোমরা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, লাইক করতে পারো, বন্ধুদের মধ্যে শেয়ার করে রাখো। কে জানে কালকে যদি সত্যি রাজ্য এমার্জেন্সি যদি জারি হয়, তাহলে সেক্ষেত্রে তোমাদের এই বিষয়টা তোমাদের জানা দরকার, কাজেও লাগবে। চলো ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।